আপনারা দেখছেন একুশে টেলিভিশন। মধ্যরাতে রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, তদন্ত কমিটি গঠন। উত্তরের জনপদে তীব্র শীত, বাড়ছে গরম কাপড়ের চাহিদা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। মিরসরাই ও ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় গোলমরিচের চাষ, বিশ্ববাজারে রপ্তানির আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি রাজিউর রহমান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। রাজধানীর চকবাজারের উর্দু রোডে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে গেছে বেশ কিছু টিন শেড ঘর। রাত 3:30টার দিকে নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানায় এই আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের প্লাস্টিক কারখানায় ও টিন শেড ঘরে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিট ঘটনাস্থলে এসে 2 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে বিস্তারিত জানানো হবে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলে জানায় তারা। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বাড়ছে শীতের তীব্রতা, ঘন কুয়াশা, সেই সাথে আছে হিমেল বাতাস। সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে গাড়ি। শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে হতদরিদ্র পরিবারগুলো। একুশে প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রংপুরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে, সেই সাথে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। দুদিন ধরে সূর্যের আলো দেখা যায়নি। বেলা 11টার দিকে সূর্য উঁকি দিলেও কিছুক্ষণের মধ্যে তা মেঘের ভেতরে ঢাকা পড়ে যায়। হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র পরিবারগুলোর দুর্ভোগ বাড়ছে। পঞ্চগড়ে গেল 1 মাস থেকে তাপমাত্রা ওঠানামা করছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাসের কারণে শীতের প্রকোপ বেশি থাকে। সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ছে শীত, সেই সঙ্গে কুয়াশা পড়ছে। কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে জেলার 5 উপজেলার খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। কুড়িগ্রামে শীতের তীব্রতা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে পড়ছে কুয়াশা। ঠান্ডা বাতাসে বিপাকে পড়েছে চরাঞ্চলবাসী সহ খেটে খাওয়া মানুষ। বৃদ্ধ ও শিশুরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। চলাফেরার মধ্যে সমস্যা হয় বয়স্ক লোকের। কুয়াশার জন্য আসা যায় না, দেখা যায় না। গৃহস্থর ঘরে কাজও নাই, আবার আদৌ খেয়া ফেলাইছে। ছোয়াবার যে শীতের যে কাপড় চাপড় কিনবো তাইও নাই। এদিকে নড়াইলের কালিয়া উপজেলায় শিশু ও অসহায় মানুষের মাঝে 300 কম্বল বিতরণ করা হয়েছে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে গোলমরিচের। কৃষি বিভাগের আশা, পাহাড়ে গোলমরিচের চাষ বাড়লে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে বিশ্ববাজারেও। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ির সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় চাষ হচ্ছে গোলমরিচের। 5 বছর আগে বাণিজ্যিকভাবে গোলমরিচের আবাদ শুরু হয় এ অঞ্চলে। বর্তমানে প্রায় 200 গোলমরিচের বাগান রয়েছে। ফলনও হয়েছে ভালো। দাম ভালো পাওয়ার আশায় বাগান মালিকরা। ফলনটা ভালো হলে তো আমার আর কষ্ট হবে না, আগের মতন আর কষ্ট করা লাগবে না। আমাদের বোঝানো হয়েছে যে আগে এরকম ফল ধরবো, এরকম বিক্রি হইব, এরকম লাভ হইব। তখন থেকে আমরা গাছগুলো লাগাইছি, এখন তো দেখছে আসলে লাভ হইব। উৎপাদন করে বাড়িতে পারলে তো স্বয়ংসম্পূর্ণ, আমরা কোনো টেনশন থাকতো না। গোলমরিচের চারা আনা হয় ভারতের ত্রিপুরা থেকে। কৃষি কর্মকর্তা জানান, রোপণের 3 বছরের মাথায় ফলন আসে। ফলন দেয় 25 বছর পর্যন্ত। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে 8 কেজি পর্যন্ত গোলমরিচ পাওয়া যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছে, তারা আপনাকে বিভিন্ন টেকনিক্যাল সহায়তা দিয়ে যাচ্ছে। ক্ষুদ্র নিগোষ্ঠীরা আছে, তারা অনেক পিছিয়ে আছে। তাদের ভ্যালু চেঞ্জ করার জন্য উচ্চমূল্যের যে আপনার ফসল, সেগুলো বিশেষ করে দরকার, যেটা আপনার গোলমরিচে ব্যাপক সম্ভাবনা আছে। এই মশলার চাষে চাষিদের উৎসাহ ও অর্থ সহায়তা করছে PKSF এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা। চেষ্টা করছি, আমরা চেষ্টা করছি পুরো পাহাড়ি এলাকায় গোলমরিচ চাষটাকে আমরা সম্প্রসারণ করব এবং কৃষকদের সত্যিকার অর্থে তাদের
অর্থ উপার্জন যদি হয়, সত্যিকার অর্থে তারা লাভবান হয়। গোলমরিচের চাষাবাদ বাড়ানো গেলে ভবিষ্যতে তা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাসুমা লিসা, 21 টেলিভিশন। বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। পাকিস্তানি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে বাঙালি যখন রুখে দাঁড়ায়, তখন বন্ধু হয়ে হাত বাড়িয়ে দেয় ভারত। ভিটামাটি ছাড়া মানুষকে আশ্রয় দেয় বন্ধু রাষ্ট্রটি। আবার বিজয় যখন দ্বার প্রান্তে, তখন দুই দেশের বাহিনী মিলেই হলো মিত্রবাহিনী। বিজয়ে মিত্রবাহিনী রেখেছে বড় ভূমিকা। গবেষকরা বলছেন, কারো অবদানকেই ঈর্ষা করার সুযোগ নেই। দেরিতে হলেও বিদেশি বন্ধুদের স্বীকৃতি জানানোয় খুশি হলেও এখনও সবাই সম্মাননা না পাওয়ায় আছে আক্ষেপ। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। পাকিস্তানিদের বর্বরতা, নির্বিচারে গণহত্যা। 25শে মার্চ কাল রাত। জাতির পিতার স্বাধীনতার ঘোষণা, বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। বন্ধু হয়ে পাশে দাঁড়ায় ভারত। লাখ লাখ সহায় সম্বলহীন মানুষকে আশ্রয় দেয় দেশটি। ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারত সরকার শরণার্থী বাঙালিদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখে। সীমান্তের ওপারে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে বন্ধু দেশটি। মার্চ থেকে ডিসেম্বর দেশের ভেতরে চলে গেরিলা যুদ্ধ। সময় গড়ানোর সাথে সাথে আক্রমণের ধার বাড়ে মুক্তিযোদ্ধাদের। বর্ষায় যখন নদ নদী টইটুম্বুর, তখন পাকিস্তানিদের নাস্তানুবুদ করে ছাড়ে মুক্তিবাহিনী। এই সময়ের মধ্যে বাঙালির পক্ষে বিশ্ব জনমত। যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল ভারতীয় সেনাবাহিনী। তেসরা ডিসেম্বর অমৃতসর, পাঠানকোট, শ্রীনগর সহ ভারতের 11টি বিমান ঘাঁটিতে বিমান হামলা চালায় পাকিস্তান। পাল্টা সেনা অভিযানের ঘোষণা দেন ইন্দিরা গান্ধী। It is a time for alertness, not only of our defense forces, but of all our people. ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার অধিনায়কত্বে ঘোষিত হয় বাংলাদেশ ভারত যৌথ সামরিক কমান্ড। একই সঙ্গে চলে সামরিক অভিযান। একের পর এক শহর দখল করে ঢাকার দিকে এগিয়ে যায় মিত্রবাহিনী। বিজয়ের ঠিক আগে 2 সপ্তাহ চলে তীব্র যুদ্ধ। লক্ষ্য ঠিক করা হলো 13ই ডিসেম্বর ঢাকাকে যৌথ কমান্ডের নিয়ন্ত্রণে নেয়া। মিত্রবাহিনীর যে অবদান, সেটা কিন্তু একেবারে শুরু থেকে শুরু। 1 তারিখ বা 2 তারিখ আপনার এপ্রিল মাসের, তখনই কিন্তু মিত্রবাহিনীর সাথে আমাদের দেখা হয়। এটা একটা যৌথ কর্মকাণ্ড ছিল। এখানে কোনো ঈর্ষার স্থান নাই। যে আমরা বাঙালি যারা ছিলাম, তাদের জন্য আমরা বিজয়ের পতাকাটা প্রথম আমরাই নিয়ে এসেছিলাম। 16 তারিখ ফরমালি ভারতীয়রা প্রবেশ করেছে। হানাদারদের আশা শেষ হয়ে যায় 15ই ডিসেম্বর। 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। বিজয় মিছিলে জয় বাংলা স্লোগান। মুক্তিযুদ্ধে 1200 ভারতীয় সৈন্য প্রাণ হারায়। এতদিন পরও অনেকেই স্বীকৃতি পাননি। তাই আক্ষেপ আছে এই মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষকের। আমরা যে কৃতজ্ঞ, আমরা যে অকৃতজ্ঞ জাতি না, এটা প্রমাণ করার প্রয়োজন ছিল, এবং এটা কিন্তু আমরা যথাসময়ে করতে পারিনি। বিলম্ব হলেও কিছু করা হয়েছে। 71-এ যারা প্রাণ দিয়েছে, সেই পরিবারগুলোকে একেবারে আমাদের আপন করে নেওয়া প্রয়োজন। আমি তো মনে করি বিভিন্ন জায়গায় তাদের জীবন কাহিনী থাকা উচিত, তাদের কীভাবে তারা যুদ্ধ করেছে সেই ইতিহাসটা থাকা উচিত। বাঙালির বিজয়ের ইতিহাসে মিত্রবাহিনীর অবদান চির অম্লান হয়ে থাকবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 2 লাখ টাকার জন্য টিউমার অপসারণ করা যাচ্ছে না, 7 মাসের শিশু বনমালীর, দিশেহারা বাবা মা। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। বনমালী সেন, বয়স মাত্র 7 মাস। ফুটফুটে এই শিশুটির জন্ম কোমরের নিচে টিউমার নিয়ে। বয়স বাড়ার সাথে সাথে বাড়ছে টিউমারটিও। জরুরি ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসক। দিনমজুর বাবার সামর্থ্য নেই চিকিৎসা করানোর। তিনি সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন।
হামাগুড়ি দিতে চায় ছোট্ট বনমালী, পারে না। ওর চেয়ে যেন ওর টিউমারের ওজন বেশি। 7 মাস বয়সী বনমালী জন্মের সময় কোমরের নিচে ছোট্ট একটি টিউমার নিয়ে জন্ম নেয়। বয়স বাড়ার সাথে সাথে সেটিও বড় হয়ে উঠছে, ফলে সোজা হয়ে ঘুমাতে পারে না। ঘুমোতে হয় বুকে ভর দিয়ে। ব্যথায় কান্নাকাটি করলে দিশেহারা হন মা। এখন আবার চিকিৎসা করার জন্য কিছু আর কি সহযোগিতা চাচ্ছি। চিকিৎসক জানান শিশুটির কষ্ট কমাতে ঢাকায় নিয়ে দ্রুত অপারেশন জরুরি। ব্যয় হতে পারে 2 লাখ টাকার মতো। উন্নত জায়গায় গিয়ে এটা চেষ্টা করলে আশা করি ভালো হয়ে যাবে। দিনমজুর বাবা চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবেন, সেই চিন্তাতেই দিন কাটছে তার। এত টাকা তো আমাদের কাছে নাই, আমরা কিভাবে ঢাকা নিয়ে যাব কিংবা ইন্ডিয়া নিয়ে যাব। খুব আনন্দে ছিলাম বাচ্চাটা নিয়ে। এখন বাচ্চারা যে অবস্থা, আমার মনে করে এখন সবসময় চিন্তার মধ্যে আছে। এরা হচ্ছে গরিব মানুষ, যদি আর্থিক কোনো সাহায্য পাওয়া যায় তাহলে বাচ্চারা চিকিৎসা করতে পারবে। এই কষ্ট থেকে যেন বাচ্চাটা ভালো হয়ে যায়। শিশুটির চিকিৎসার জন্য বিকাশ নাম্বার 01751460648-এ আর্থিক সহযোগিতা পাঠানো যাবে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। অনুমতি কিংবা কাগজপত্রের বালাই নেই। কূটনৈতিক অঞ্চল গলিয়ে তবু চলছে শত শত অবৈধ সিএনজি। ঠাসাঠাসি যাত্রীদের ভিড়ে ঘটছে ছিনতাই আর ডাকাতি। মাঠ পুলিশের চোখের সামনে এমন অপরাধ সংঘটিত হওয়ায় বিস্মিত পুলিশ কর্মকর্তারাও। আশ্বাস দিলেন সিন্ডিকেটের শেকড় উপড়ে ফেলার। আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ঘটনাস্থল আমেরিকান দূতাবাসের ঠিক সামনে। প্রাইভেট লেখা এসব সিএনজিতে হেঁকে ডেকে যাত্রী তোলা হয় সকাল থেকে গভীর রাত অবধি। করোনা উপেক্ষা করেই 6 থেকে 7 জনকে বসানো হচ্ছে ঠাসাঠাসি করে। যাত্রীদের কেউ কাউকেই চেনেন না। এই সুযোগে সক্রিয় ডাকাত সিন্ডিকেট। দূতাবাস পাড়ায় অননুমোদিত আর ভুয়া নেমপ্লেটযুক্ত এসব সিএনজির নেপথ্যে আছে বড়সড় গডফাদার। ছিনতাইয়ের শিকার সিএনজি যাত্রীদের অধিকাংশই কর্মজীবী নারী। দুর্ঘটনার পর তাই নিজের মতো করেই চেপে যান ডাকাতির ঘটনা। কান থেকে দেখা যায় অনেক সময় কানের জিনিসও নিয়ে দৌড় মারতেছে, গলার থেকে চেনও নিয়ে দৌড় মারতেছে। 2 জন পুরুষ বসে, একজন মহিলা, আমরা বসলাম। দেখা গেছে হাত দিয়ে চাপ মারবো, নাইলে ওইদিকে ধাক্কা দিব। আমি কাকুলিতে বেতন পাওয়ার পরে 1 সপ্তাহ আগে আমার টাকাগুলো নিয়ে গেছি। সিএনজি লড়াই ছিনতাইকারীর সাথে হাত থাকে, জড়িত থাকে। 5 জন 6 জন করে উঠছি। এই করোনা কালে তো এটা একেবারে অ্যাকসেপ্টেবল না। আমি জানি না কে কোত্থেকে এসছে। সেকেন্ড হচ্ছে এই যে আমার 2 দিকে 2 জন উঠছে, কে উঠছে? আমি কি তাকে চিনি? এটা তো আমেরিকান এম্বাসির জায়গার মতো থাকা উচিত না। এখানে পুরাই আইন শৃঙ্খলা বাহিনী জড়িত আছে। ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল গুলশান পুলিশ। মূলত এই সিএনজিগুলোর মাধ্যমে তারা যাত্রী বেশে তারা এখানে যাত্রীদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যেয়ে তারা ছিনতাই করত। এখানে যারা ট্রাফিক বিভাগ রয়েছে তাদের সাথে মিলে আমরা একটি সমন্বিত অভিযানের মাধ্যমে এই যে অবৈধ যে সিএনজি চক্র তারা যাতে এখানে সক্রিয় না হয় এবং এই এলাকা থেকে তাদেরকে বিতাড়িত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। দিনে রাতে ছিনতাইয়ের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ যাত্রী। ফলিয়াটিজানের মতো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, যেটার জন্য কিন্তু আমাদের দেশের অনেক ক্ষতি হয়েছে, যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে বাইরের দেশে। এই জায়গাটার প্রতি আসলে আমাদের আরও বেশি কঠিনভাবে নজর দেওয়া উচিত। গুলশান, বনানী, বারিধারা সহ আশপাশের ডিপ্লোম্যাটিক জোনগুলোতে এরকম অবৈধ সিএনজি চলছে 250 থেকে প্রায় 300। দিনে যেমন তেমন রাতের বেলা এরাই আবার হয়ে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। নো মাস্ক নো সার্ভিস মেনে চলুন, সুস্থ থাকুন। আবারও নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন যা থাকবে। মার্কিন খাদ্য ও চিকিৎসা প্রশাসনকে ফাইজার বায়োএনটেক করোনা ভ্যাকসিনের অনুমোদনের পরামর্শ চিকিৎসা বিজ্ঞানীদের। একজন বামপন্থী রাজনীতিবিদের ঐতিহাসিক ঘটনাবলী, জীবন দর্শন, গণমানুষের মুক্তি ও স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা রূপসা নদীর বাঁকে
দেশের ইতিহাসে অন্যতম মাইল ফলক বলে মন্তব্য করেছেন সিনেমা সংশ্লিষ্টরা। এদিকে সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাকে একটি আন্দোলন হিসেবে অভিহিত করেছেন পরিচালক তানভীর মোকাবেল। বিস্তারিত আদিত্য মামুনের রিপোর্টে। উপনিবেশিক শাসনামলে বাংলার নদী বিধৌত পলিমাটির সরল সহজ মানুষের জীবন সংগ্রাম আর রাজনৈতিক ব্যাপ্তির এক সুগভীর দোতনায় নির্মিত তানভীর মোকামেলের রূপসা নদীর বাঁকে এখানে তুলে ধরা হয়েছে এক বাম রাজনৈতিক নেতার জীবনালেখ্য। শিল্পকলা একাডেমির নাট্যশালায় হলো প্রিমিয়ার শো। আমরা অবশ্যই প্রদর্শনীটি দেখব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর খুলনা অঞ্চলের মানুষের সংগ্রাম, রাজনৈতিক পশ্চাৎপদতার ভেতর কিভাবে একজন মানবরতন মুখোপাধ্যায় গণমানুষের নেতা হয়ে ওঠেন সিনেমার উপজীব্য তাকে ঘিরেই। ব্রিটিশ এবং পাকিস্তানি জান্তা সরকারের নানা অত্যাচার নিগ্রহের বিরুদ্ধে মেহনতি মানুষকে একাত্ম করার প্রয়াস নিয়ে মানবরতন মুখোপাধ্যায়ের জীবনী ঘিরে এই সিনেমা নতুন প্রজন্মের জন্য জরুরি বলে মনে করেন সুধীজনরা। আমি যতটুকু শুনেছি যে এই রূপসা নদীর বাঁকে এটাই সেই খাপ্রওয়ার্ড থেকে শুরু করে এই বিপ্লবীদের যেমন জীবনগাথা গড়ে উঠেছে, তার যে মুক্তিযুদ্ধের অবদানকে যেভাবে তুলে ধরেছে, এটা আমি মনে করি যে বর্তমান প্রজন্মের কাছে খুবই গুরুত্ব বহন করে। রূপসা নদীর বাঁকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা নিয়ে কথা বললেন জাহিদ হোসেন শোভন। জানালেন সিনেমার সাথে মিশে যাওয়ার গল্পও। আমার মনে হয় না যে বাম ঘরানার মানুষদের কিনে তাদের আদর্শ জীবন চিন্তা, আদর্শের চিন্তা নিয়ে কখনো ছবি এর আগে হয়েছে বলে আমার মনে হয় না। প্রতিটা মানুষই একজন মানবরতন মুখোপাধ্যায় হয়ে ওঠে, আমাদের প্রচেষ্টা কিন্তু সেটাই। সমকালে এই সিনেমা তৈরির আদ্যোপান্ত জানালেন পরিচালক। এমন সিনেমা ইতিহাসের পাশাপাশি রুচিশীল দর্শক তৈরি করবে বলেও আশাবাদ তার। আমি মনে করি আমরা তো শিল্পী, আমাদের কাজ হচ্ছে যে গিভ ভয়েস টু দ্য ভয়েসলেস, যাদের কথা বলা হচ্ছে না তাদের কথা বলা। সে কারণেই আমরা এই একজন কমিউনিস্ট নেতার মধ্য দিয়ে এই বাম আন্দোলনের একটা রূপরেখা তুলে ধরার চেষ্টা করছি। একেবারে বৌবাসা নিয়ে চলেছ, খুলনা স্টেশনে কুলিগুলি করে খাবো দাদা, তবে বিলের জমিতে আর না, এই মাটিতে আমাদের ভাত নাই। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মধ্যরাতে রাজধানীর চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, তদন্ত কমিটি গঠন। উত্তরের জনপদে তীব্র শীত, বাড়ছে গরম কাপড়ের চাহিদা, বিপাকে নিম্ন আয়ের মানুষ। এবং মিরসরাই ও ফটিকছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় গোলমরিচের চাষ, বিশ্ববাজারে রপ্তানির আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।